আমার বর ব্যাংকে চাকরি করত। আমার নাম রেশমা। বিয়ের পরে আমার বর কোনো দিন আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেনি। অথচ সে তো আমাকে পছন্দ করেই বিয়ে করেছিল। আমি তার সঙ্গে সম্পর্ক করার জন্য ছটফট করতাম, কিন্তু আমার বর আমার থেকে দূরে পালাতো। বিয়ের 1 সপ্তাহ পরে সে যখন আমাকে ছুঁয়েও দেখেনি, তখন আমার মনে অনেক রকম প্রশ্ন জাগে যে আমার বর কেন আমাকে আদর করে না, বা কেন আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে না। বিয়ের পরে চোখে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি গেছিলাম। ভেবেছিলাম বরের কাছে অনেক ভালোবাসা পাবো। কিন্তু জানি না কেন প্রত্যেক দিন রাত হতেই আমার বর নিজের হাতে আমাকে সুন্দর করে সাজিয়ে দিত এবং একটা অন্ধকার ঘরে নিয়ে গিয়ে আমাকে বেঁধে দিত। তারপরে আমার হাতে একটা করে ইঞ্জেকশন করত এবং ওই ইঞ্জেকশন নেওয়ার পরে আমার আর কোনো হুঁশ জ্ঞান থাকতো না। তারপর সকাল হতেই দেখতাম আমি আমার ঘরের বিছানাতেই শুয়ে আছি এবং আমার মনে হতো যেন সারা রাত ধরে কেউ আমার শরীর নিয়ে খেলা করেছে। কিন্তু আমি তো কিছুই জানতে পারতাম না যে আমার সঙ্গে সারা রাত ধরে কী হতো এবং কেন আমার বর আমার সঙ্গে এই রকম করত। এই গল্পের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আমার বর কী কারণে আমার সঙ্গে এই রকম করেছিল, এবং আমার জীবনের এই সত্যি ঘটনাটি শুনে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে। ছোটবেলাতেই আমার মাকে আমি হারিয়েছিলাম, তাই বাবা আমাকে অনেক আদর ও যত্ন দিয়ে এবং অনেক লেখাপড়া করিয়ে বড় করেছিল। তারপর ভালো পাত্র দেখে আমার বিয়ে দিয়েছিল। আমার বরের নাম সামির। সামির যেহেতু ব্যাংকে চাকরি করত, তাই আমার বাবা তার চাকরি দেখে তাকে পছন্দ করেছিল এবং তাদের ফ্যামিলিও খুব ছোট ছিল। তাই বাবা ভেবেছিল আমি ওই বাড়িতে খুব সুখে থাকব, কারণ ওই বাড়িতে আমার শাশুড়ি ও বর ছাড়া আর কেউ ছিল না। তাই বাবা ভেবেছিল ছোট ফ্যামিলিতে বিয়ে দিলে আমাকে বেশি কাজকর্ম করতে হবে না, কাজের চাপটা কম থাকবে। কিন্তু বিয়ে করে যখন প্রথম দিন শ্বশুরবাড়িতে এলাম, সেদিন ফুলশয্যার রাতে বরের ঘরের ভেতরে ঢোকার আগেই শাশুড়ি আমাকে বলেছিল, দেখো বৌমা, আমার ছেলে কিন্তু খুব লাজুকে, তাই আমার ছেলের লজ্জা তোমাকেই ভাঙাতে হবে। আমি তো ওই সময় শাশুড়ির কথা শুনে খুব লজ্জা পেয়েছিলাম এবং বুঝতে পেরেছিলাম উনি আমাকে কোন দিকে ইশারা করেছিলেন। আসলে উনি স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে কথা বলেছিলেন, যেটা ফুলশয্যার রাতে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়ে থাকে, এবং আমিও সেটা ভেবে মনে মনে খুব খুশি ছিলাম। তারপর আমার শাশুড়ি যখন রুম থেকে বেরিয়ে চলে যায়, তার কিছুক্ষণ পরেই আমার বর ঘরের ভিতরে আসে। বরের ঘরের ভেতরে আসা মাত্রই আমার হৃদয় স্পন্দন বেড়ে যায় এবং লজ্জায় আমার চোখ মুখ লাল হয়ে যায়। তারপর আমি তো খুব উত্তেজিত ছিলাম বরের আদর ও ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু কিছুক্ষণ পরেই বরের ব্যবহার দেখে আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। কারণ সে আমার কাছে এসে আমার সঙ্গে সম্পর্ক করা তো অনেক দূরের কথা, সে তো আমার সঙ্গে ঠিকঠাকভাবে কথাও বলেনি, এমনকি আমাকে স্পর্শ করেও দেখেনি, এবং একটা বালিশ হাতে নিয়ে সোফাতেই শুয়ে পড়েছিল। আমি কিন্তু তখন বরকে বলেছিলাম, তুমি তো আমার বর, তাহলে তোমার আমার পাশে ঘুমোতে কী অসুবিধে? আমার বর তখন যা বলেছিল সেটা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। সে তখন আমাকে বলেছিল, আমি কোনো আলগা স্ত্রীর সঙ্গে রাত কাটাতে পারবো না। এই কথাটা বলে সে আমাকে আর বেশি গুরুত্ব না দিয়ে চুপচাপ শুয়ে পড়েছিল। আমি তখন এটাই ভাবছিলাম যে সে আমাকে আলগা স্ত্রী কেন বলেছিল, কারণ আমি তো তার অর্ধাঙ্গিনী ছিলাম। তাহলে সে আমাকে আলগা স্ত্রী কেন বলেছিল? এই প্রশ্নটা সারা রাত আমার মাথার মধ্যে ঘুরপাক খেয়েছিল। তারপর শাশুড়ির কথা মনে পড়েছিল যে উনি আগেই আমাকে বলেছিলেন যে উনার ছেলে নাকি খুব লাজুকে। তাই ভেবেছিলাম আমি হয়তো বরের ব্যাপারে একটু বেশি ভাবছি। ধীরে ধীরে তার লজ্জা ঠিক কেটে যাবে। তারপর সে নিশ্চয়ই আমার কাছে আসবে এবং আমাকে অনেক আদর ও ভালোবাসা দিবে। এই কথাগুলো ভাবতে ভাবতেই আমার ফুলশয্যার রাতটা কিন্তু কেটে যায়। আমি কত কী স্বপ্ন দেখেছিলাম ফুলশয্যার রাত নিয়ে, কিন্তু আমি যা স্বপ্ন দেখেছিলাম তার বিপরীতটাই আমার সঙ্গে হয়েছিল। পরের দিন সকালবেলা আমার বাবা ও পিসি আমার শ্বশুর বাড়িতে এসেছিল অনেকগুলো মিষ্টি নিয়ে।
আমার বাবা ও পিসি যখন আমার শ্বশুরবাড়ি এসেছিল, তখন আমার শাশুড়ি বলেছিল, রেশমা, আজ শ্বশুরবাড়িতে তোমার প্রথম দিন এবং দেখো, তোমার বাবা ও তোমার পিসি তোমার বাড়ি এসেছে, তাই তুমি রান্নাঘরে গিয়ে কিছু ভালো মন্দ বানিয়ে নিয়ে এসো। আমি তখন খুশি খুশি রান্নাঘরে গিয়ে রান্নাবান্না শুরু করেছিলাম। ঠিক ওই সময় আমার বর রান্নাঘরে এসেছিল জল খেতে। সে তো আমার দিকে ঘুরেও তাকায়নি, কিন্তু বরকে দেখা মাত্রই খুশিতে আমার গাল দুটো লাল হয়ে গেছিল। তারপর আমার বর যখন গ্লাসে জল ঢালছিল, ঠিক ওই সময় আমি নিজের উত্তেজনা ধরে রাখতে না পেরে তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরেছিলাম এবং তাকে ধরা মাত্রই তার হাত থেকে গ্লাসটা ছুটে পড়ে গেছিল। শুধু তাই নয়, আমি যখন তাকে জড়িয়ে ধরেছিলাম তখন সে চমকে উঠেছিল এবং সে তখন রেগে আমাকে বলেছিল, তুমি এটা কি করছো? আমি তখন বললাম, আমি কি করছি মানে? আমি তোমাকে আদর করে জড়িয়ে ধরেছি। বর তখন বলল, তোমার লজ্জা করে না একটা পর পুরুষকে এই রকমভাবে জড়িয়ে ধরতে? তারপর আমি কিছু বলবো ওই সময় আমার বাবা ও শাশুড়ি রান্নাঘরে এসে হাজির হয়েছিল। আসলে গ্লাসটা যখন হাত থেকে ছুটে পড়ে গেছিল, তখন ওই গ্লাসের আওয়াজ পেয়ে আমার বাবা ও শাশুড়ি ঘাবড়ে গিয়ে রান্নাঘরে এসে হাজির হয়েছিল। তখন আমি আর বরকে কিছু বলার সুযোগ পাইনি। সেদিন না পেরে আমার বাবা ও পিসির বাড়ি চলে যাওয়ার পরে আমি আমার শাশুড়িকে আবার বলেছিলাম যে আমার বর কেন আমার থেকে দূরে সরে পালায়। তখন আমার শাশুড়ি বলেছিল, বাড়িতে অনেক আত্মীয় স্বজনেরা ছিল, তাই সে হয়তো তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে লজ্জা পাচ্ছিল। কিন্তু আমি তোমাদের দুজনকে একা বাড়িতে রেখে নিজের বোনের বাড়ি চলে যাব, যাতে তোমরা দুজন একে অপরের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারো। তাহলে দেখবে তোমাদের মাঝে সব কিছু ঠিক হয়ে যাবে। আর এমনিতেও আমি তো তোমাকে আগেই বলেছি যে বৌমা দেখো, আমার ছেলে কিন্তু একটু লাজুকে স্বভাবের। ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর শাশুড়ি আমার বিয়ের 3 দিন পরেই কিন্তু আমাকে ও আমার বরকে বাড়িতে একা রেখে সে নিজের বোনের বাড়ি চলে যায়, যাতে আমি ও বর একে অপরকে সময় দিতে পারি। তারপর আমার শাশুড়ির চলে যাওয়ার পরে সেদিন রাত্রিবেলা আমি তো খুব খুশি ছিলাম এটা ভেবে যে আজ রাতে হয়তো নিশ্চয়ই আমার সঙ্গে বরের মধুর মিলন হবে। আজ যেহেতু বাড়িতে কেউ নেই, তাই বর আজকে আমাকে নিশ্চয়ই ভালোবাসবে, এটা ভেবে তো আমি খুব খুশি ছিলাম। তারপর সেদিন বরের বাড়ি আসার আগে আমি রাত্রিবেলা স্নান করে সুন্দর করে সেজে গুজে তৈরি হয়েছিলাম। তারপর আমার বর যখন বাড়ি ফিরে আসে, তখন খাওয়া দাওয়ার পরে আমি তাকে জড়িয়ে ধরেছিলাম আর বলেছিলাম, আমার আর সহ্য হচ্ছে না, তাই আজ তুমি আমাকে ভালোবাসা দেবে ও অনেক আদর করবে। আমি আর তোমার থেকে দূরে থাকতে পারছি না। আমার যৌবনটা তো শুধুমাত্র তোমার। আমি তোমার সঙ্গে নিজের চাহিদা পূরণ করতে চাই। বর তখন আমাকে খুব ভালোবেসে একটা চেয়ারে বসিয়েছিল। বর যখন আমাকে খুব ভালোবেসে চেয়ারে বসিয়েছিল, তখন আমি বুঝে গেছিলাম যে আজ রাত্রি হয়তো আমার মনের আশা পূরণ হবে। তারপর আমার বর ড্রয়ার থেকে একটা দড়ি বের করে আমার কাছে এসে চেয়ারের সঙ্গে আমার হাত বেঁধে দিয়েছিল। বর যখন চেয়ারের সঙ্গে আমার হাত দড়ি দিয়ে বেঁধেছিল, তখন আমি বরকে মুচকি হেসে বলেছিলাম, আমি তো তোমাকে খুব সাধু ভাবতাম, কিন্তু এখন বুঝতে পারছি তুমি তো সাধু নও। আমি বুঝতে পারছি তুমি কিভাবে আমার সঙ্গে সম্পর্ক করতে চাও। আমি তো খুব খুশি ছিলাম এটা ভেবে যে আমার বর হয়তো খুব রোমান্টিক, কিন্তু কিছুক্ষণ পরেই আমার তার উপরে সন্দেহ শুরু হয়। আমি তো ভেবেছিলাম বর হয়তো আমার হাত বেঁধে দিয়ে আমাকে আদর করবে, কিন্তু বর তো আমার হাত বেঁধে দিয়ে আমার পাশে যে অন্ধকার ঘরটা ছিল, সেই ঘরের ভিতরে ঢুকে না জানি কার সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। তারপর কিছুক্ষণ পরে যখন ওই অন্ধকার ঘর থেকে বর আমার ঘরে আসে, তখন আমি তাকে জিজ্ঞেস করি যে তুমি ওই ঘরে কার সঙ্গে কথা বলছিলে? ওই ঘরের ভিতরে কে আছে? বর তখন আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ড্রয়ার থেকে একটা সাদা টেপ বের করে আমার কাছে আসে। ওই সময় কিন্তু বরের প্রতি আমার মনে সন্দেহ শুরু হয়ে যায়, কারণ আমি প্রথমে ভেবেছিলাম বর আমাকে চেয়ারে বসিয়ে হয়তো আমার হাত বেঁধে দিয়ে আমাকে আদর করবে, কিন্তু বর তো আমার সঙ্গে অন্য কিছু করার কথা ভেবেছিল।
তারপর সে ওই সাদা রঙের টেপটা এনে আমার যখন কাছে এসে দাঁড়ায়, তখন আমি ঘাবড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করি, তুমি আমার সঙ্গে কি করতে চাইছো? আর তুমি আমাকে এইভাবে বেঁধে রেখেছো কেন? বর তখন আমাকে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমার মুখের মধ্যে সেই টেপটা লাগিয়ে দেয়, যাতে আমি কোনো রকমভাবে আওয়াজ বের করতে না পারি বা কোনো কথা বলতে না পারি। তারপর সে আমার সঙ্গে যা করে সেটা শুনে হয়তো আপনাদেরও পায়ের তলা থেকে মাটিটাই সরে যাবে। কারণ আমাকে বাঁধার পরে সে একটা ইঞ্জেকশন নিয়ে আসে এবং সেই ইঞ্জেকশন আমার হাতে লাগিয়ে দেয়। জানি না সে আমাকে কিসের ইঞ্জেকশন দিয়েছিল এবং কেন দিয়েছিল। ইঞ্জেকশন নেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমার নিজেকে এত বেশি দুর্বল মনে হচ্ছিল যে আমার আর তখন কোনো হুঁশ জ্ঞান ছিল না। কারণ ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরে আমার মাথায় এত বেশি ঘুরছিল যে আমি শুয়ে পড়েছিলাম। তারপর সকালবেলা উঠে দেখি আমার শরীরে একটা পাতলা জামা ছিল, কিন্তু আমি তো রাত্রিবেলা শাড়ি পরেছিলাম। তাহলে আমার সঙ্গে রাত্রিবেলা কে কি করেছিল আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। সকালবেলা উঠে আমার শরীর এতটাই দুর্বল মনে হচ্ছিল যে আমার বিছানা থেকে নামার ক্ষমতাটুকু ছিল না। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না বর রাত্রিবেলা আমার সঙ্গে কি করেছিল। তারপর বর কিছুক্ষণ পরে ঘরে ঢুকে আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি রাত্রিবেলা আমার সঙ্গে কি করেছিলে, বর তখন আমাকে বলেছিল, দেখো রেশমা, আমি যা করছি তোমাদের দুইজনের ভালোর জন্যই করছি। ওই সময় আমি তো বরের কথা কিছুই বুঝতে পারছিলাম না যে আমার বর কার কথা বলছিল এবং সে বারবার একটাই কথা কেন বলছিল যে সে আমাকে ছুঁতে পারবে না, না হলে ওই লোকটা নাকি রাগ করবে। আমার বর কার কথা বলছিল? এদিকে আমি তো এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে আমার হাঁটাচলা করারও ক্ষমতাটুকু ছিল না। এদিকে আমার শাশুড়ি আমাদের দুজনকে সময় কাটানোর জন্য সে নিজের বোনের বাড়ি চলে গেছিল। সে তো জানতো না যে আমার সঙ্গে কি হচ্ছে। এমনকি আমার বর যখন পর ২-৩ দিন আমার সঙ্গে ওই রকম করেছিল, তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার সঙ্গে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে। তাই সেদিন আমি যখন খুব কষ্ট করে টেবিলে রাখা আমার মোবাইলটা হাতে নিয়ে বাবাকে ফোন করার চেষ্টা করেছিলাম, তখন আমার বাবাকে ফোন লাগেনি। কারণ আমার বর তো আমার মোবাইল থেকে সিম কার্ডটা বের করে ফেলে দিয়েছিল, যাতে আমি কাউকে ফোন করতে না পারি, কারো সাথে যাতে যোগাযোগ করতে না পারি। তারপর প্রত্যেক দিন আমার বর আলমারি থেকে একটা করে জামা বের করত এবং আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিত এবং আমাকে জোর জবরদস্তি ওই পাশের অন্ধকার ঘরে নিয়ে গিয়ে আমার হাতে একটা করে ইঞ্জেকশন দিত এবং ওই ইঞ্জেকশন নেওয়ার পরে আমার আর কোনো হুঁশ জ্ঞান থাকতো না এবং আমি জানতেও পারতাম না যে সারা রাত ধরে ওই অন্ধকার ঘরের মধ্যে আমার সঙ্গে কী হতো। ধীরে ধীরে আমি এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছিল এবং আমার বরের তো আমার প্রতি কোনো দয়া মায়া ছিল না। সে তো প্রত্যেক দিন ঘরে এসে আমাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওই অন্ধকার ঘরের মধ্যে রেখে চলে যেত আর বলতো, তুমি তার সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাও এবং তার সঙ্গে নিজের শারীরিক চাহিদা পূরণ করো। আমি তো এটাই বুঝতে পারছিলাম না আমার বর আমাকে বিয়ে করে কেন এই কথাটা বলতো যে সে অন্যের জন্য আমাকে সাজিয়ে দেয় এবং আমার উপরে নাকি শুধুমাত্র ওই লোকটার অধিকার আছে। এমনকি আমি বরকে জিজ্ঞেস করেছিলাম যে সে ওই অন্ধকার ঘরের দিকে তাকিয়ে কোন লোকটার কথা বলে এবং কোন লোকটার আমার উপরে অধিকার আছে এবং আমার উপরে যদি সেই লোকটার অধিকার আছে, তাহলে আমার বর কেন আমাকে বিয়ে করেছিল? তখন বর আমাকে বলেছিল, যখন সময় হবে তখন ঠিক তুমি সব কিছু জেনে যাবে। এইভাবে প্রায় ৭ দিন কেটে যায় এবং আমি অনেক চেষ্টা করার পরেও ওই ঘর থেকে পালাতে পারিনি। পালানো তো দূরের কথা, আমার বর প্রত্যেক দিন একটা করে আমাকে ইঞ্জেকশন দিত। সেই ইঞ্জেকশনে আমি সবসময় মাতালের মতো শুয়ে থাকতাম আর আমার মনে হতো কেউ যেন প্রত্যেক দিন সারা রাত ধরে আমার শরীরটাকে ভোগ করছে। এইভাবে ১২ দিন কেটে যাওয়ার পরে আমার শাশুড়ি যখন ঘরে ফিরে আসে,
তখন আমার ওই রকম খারাপ অবস্থা দেখে তার ছেলের গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, আমার বৌমার কি অবস্থা করেছিস, তোর লজ্জা করে না? বৌমার কত খারাপ অবস্থা করে দিয়েছিস। আমি ওই সময় শাশুড়ির হাতে পায়ে ধরে বলেছিলাম আমাকে যাতে আমার বাবার কাছে যেতে দেয়। শাশুড়ি তখন বলেছিল, বৌমা, তোমার আর চিন্তা করার কোনো দরকার নেই, আমি বাড়ি চলে এসেছি, এবার সব কিছু ঠিক করে দিব। এই কথা বলে আমার শাশুড়িও আমাকে ওই অন্ধকার ঘরের ভিতরে নিয়ে গেছিল। ওই অন্ধকার ঘরের ভিতরে যাওয়া মাত্রই আমাদের বাড়ির বেল বেজে ওঠে। তারপর আমার শাশুড়ি আমার বরকে যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। কারণ আমার শাশুড়িও আমার বরের সঙ্গে জড়িত ছিল। আমার শাশুড়ি তখন বরকে বলেছিল, এই মেয়েটার ভালো করে মুখটা বন্ধ করে দে, যাতে সে চিৎকার করতে না পারে। আমি এক্ষুনি দেখে আসছি আমাদের বাড়ির বাইরে কে আছে। ওই সময় শাশুড়ির কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কারণ শ্বশুরবাড়ি আসার পরে আমি তো উনাকে নিজের মায়ের মতো মনে করেছিলাম। ভেবেছিলাম ছোটবেলাতেই আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু শাশুড়ি মাকে পাওয়ার পরে ভেবেছিলাম আমি আমার মাকে আবার খুঁজে পেয়েছি। কিন্তু উনি তো আমার কোনো দিন ভালো চাননি। তারপর আমার বর তার মায়ের কথা মতো আমাকে হুমকি দিয়েছিল যে আমি যাতে মুখ থেকে কোনো রকম আওয়াজ বের না করি, না হলে সে নাকি আমাকে আবার ইঞ্জেকশন দেবে। আমি তখন ভয়ে চুপচাপ বসেছিলাম। ঠিক তখনই মনে হলো আমাদের বাড়ির ভেতরে ঢুকে কেউ যেন ঝামেলা করছে। কিছুক্ষণ পরে আমি যখন আওয়াজটা খুব ভালোভাবে শোনার চেষ্টা করলাম, তখন বুঝতে পারলাম ওটা তো আমার বাবার গলার আওয়াজ ছিল। এবং আমার বাবা শাশুড়ির সঙ্গে ঝামেলা করছিল। এবং আমার বাবা শাশুড়িকে বলছিল, গত 12 থেকে 13 দিন হয়ে গেছে আমার মেয়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমার মেয়ে কোথায় আছে? আমার মেয়ের ফোনে ফোন যাচ্ছে না কেন? ওই সময় আমার শাশুড়ি আমার বাবাকে মিথ্যে কথা বলেছিল যে আমি নাকি আমার বরের সঙ্গে বাইরে ঘুরতে গেছি। তাই আমরা যখন বাড়ি ফিরে আসব তখন শাশুড়ি বাবার সঙ্গে আমার কথা বলাবে। কিন্তু আমার বাবা আমার শাশুড়ির কোনো কথাতেই বিশ্বাস করেনি। ওদিকে আমি যখন বুঝতে পেরেছিলাম বাবা আমার খোঁজ খবর নিতে শুরু করেছে, তখন আমিও সুযোগ বুঝে নিজের মনে সাহস করে চিৎকার করে বাবাকে ডাক দিচ্ছিলাম। এবং আমার শব্দ পেয়ে বাবাও বুঝে গেছিল যে আমার শাশুড়ি আমার বাবাকে মিথ্যে কথা বলেছে। এবং আমার বাবা তখন আমাকে খুঁজতে খুঁজতে ওই অন্ধকার ঘরের মধ্যে এসেছিল। এবং আমার ওই রকম অবস্থা দেখে বাবা আমার বরকে অনেক মেরেছিল। তারপর আমার বর ও তার মা বাধ্য হয়ে আমাদের সব কিছু সত্যি কথা বলেছিল যে তারা কেন আমার সঙ্গে এই রকম করেছিল। আসলে স্বামীরের সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কিন্তু তার বরদার সঙ্গে মানে স্বামীরের দাদার সঙ্গে বিয়ে পাকা হয়েছিল। কিন্তু আমাদের বিয়ে পাকা হওয়ার কিছুদিন পরেই আমরা খবর পাই যে স্বামীরের বরদার বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে। কিন্তু স্বামীরের দাদার মৃত্যুর 25 দিনের মাথায় স্বামীরের মা স্বামীরের জন্য আমার সঙ্গে বিয়ের কথা বলেছিল। ওই সময় কিন্তু আমার পিসি আমার বাবাকে বলেছিল, স্বামীরের দাদার মৃত্যু হতে সবে 25 দিন হয়েছে, আর এত তাড়াতাড়ি বাড়ির ছোট ছেলের সঙ্গে কেন আমার শাশুড়ি বিয়ে দিতে চেয়েছিল। আমার বাবা কিন্তু আমার পিসির কোনো কথাতেই গুরুত্ব দেয়নি এবং আমার বিয়ে স্বামীরের সঙ্গে দিয়ে দেয়। কিন্তু আমার শাশুড়ি তার ছোট ছেলে স্বামীরের বিয়ে আমার সঙ্গে দিয়েছিল শুধুমাত্র তার বড় ছেলের স্বপ্ন পূরণ করার জন্য। আসলে আমাকে দেখা মাত্রই নাকি স্বামীরের বরদা আমাকে পছন্দ করেছিল এবং তার মাকে বলেছিল বিয়ে করলে তো আমি সেই মেয়েটাকেই করব। কিন্তু আমাদের বিয়ের আগেই তো স্বামীরের দাদার মৃত্যু হয়ে যায় এবং তার মারা যাওয়ার কারণটাকে আমার শাশুড়ি কিন্তু আমার মাথাতে চাপিয়ে দেয়। আমার শাশুড়ি বলেছিল তার ছেলে নাকি আমার কথা ভাবতে ভাবতেই নাকি মারা গেছে এবং তার বড় ছেলের নাকি স্বপ্ন ছিল আমাকে বিয়ে করার। তাই আমার শাশুড়ি তার মৃত ছেলের স্বপ্ন পূরণ করার জন্য আমাকে তার ছোট ছেলের সঙ্গে বিয়ে দিয়ে তার মৃত ছেলের বউ করে বাড়িতে নিয়ে এসেছিল। এবং আমার শাশুড়ি চেয়েছিল আমি যাতে তার বড় ছেলের বিধবা সেজে শ্বশুর বাড়িতে থাকি। আমার বাবাও আমি তখনই বুঝে গেছিলাম যে আমার শাশুড়ি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিল। না হলে কোনো মানুষ কিভাবে এত জঘন্য কাজ করতে পারে। আমার শাশুড়ি তো তার ছেলের মৃত্যুর শোকে পাগল হয়ে গেছিল।
তাই সে তার মৃত ছেলের স্বপ্ন পূরণ করার জন্য আমার বিয়ে তার ছোট ছেলের সঙ্গে দিয়েছিল এবং স্বামীরও তার মায়ের শোক মানাচ্ছিল। তাই সেও তার মায়ের কথা মতোই কাজ করত। সব কিছু সত্যি কথা জানার পরে আমার বাবা আমাকে ওই বাড়ি থেকে নিয়ে এসেছিল, কারণ আমি ও বাবা ভালোভাবে বুঝতে পেরেছিলাম ওই বাড়িতে থাকলে তারা আমার উপরে মানসিকভাবে অত্যাচার করবে। এমনকি আমার বর আমাকে বিয়ে করেছিল, কিন্তু সে তো আমাকে নিজের স্ত্রী নয়, তার মৃত দাদার বৌদি মনে করত। সে নিজে বিয়ে করে আমাকে তার অর্ধাঙ্গিনীর জায়গা নয়, বৌদির জায়গা দিয়েছিল এবং আমিও বুঝে গেছিলাম ওই রকম লোকের সঙ্গে থাকা কোনো মতেই সম্ভব নয়। ওই ঘটনাটা ভুলতে আমার অনেক সময় লেগেছিল। আমি আর কোনো দিন ওই বাড়ির দিকে ঘুরেও তাকাইনি এবং আমার বাবা তো আগেই বলেছিল তারা যদি আমাকে আর কোনো রকমভাবে বিরক্ত করে তাহলে আমার বাবা কিন্তু তাদের নামে থানায় গিয়ে কেস করবে। তাই তারা আর আমাকে কোনো রকমভাবে বিরক্ত করেনি। আমার এটা ভেবে খুব আশ্চর্য লাগে যে এই পৃথিবীতে কত রকম মানুষ আছে যারা উপর থেকে ভালো সাজে কিন্তু যাদের ভিতরে পাপ ভরা থাকে। আমার শাশুড়ি এবং স্বামীরকে দেখে তো আমরা কেউ বুঝতেই পারিনি যে আমার শাশুড়ি মানসিকভাবে অসুস্থ ছিল। ওই ঘটনাটা ঘটার পরে এখনও আমি বিয়ে করার কথা ভাবিনি। এখন আমি বাবার সঙ্গে থাকি এবং বাবার সঙ্গে আছি এবং ভালো আছি। সেদিন আমার বাবা যদি আমার শাশুড়িকে চাপ না দিত আমার সঙ্গে দেখা করার জন্য, তাহলে হয়তো তারা ইনজেকশন দিয়ে আমাকে সম্পূর্ণভাবে পাগল করে দিত। সেদিনের পর থেকে আমরা আর কোনো দিন তাদের খোঁজ খবর নেইনি। বেশ কয়েক বছর পরে শুনেছিলাম যে স্বামীরের মা নাকি সত্যি পাগল হয়েছে এবং তার মাথা খারাপ হয়ে গেছে। কোনো পাগল বা মানসিক রোগীকে তার খারাপ কাজে বাধা দেওয়ার পরিবর্তে আমরাও যদি তার খারাপ কাজে সঙ্গ দিই, তাহলে যে সঙ্গ দিবে সেও খারাপ হবে। কারণ যে কোনো খারাপ কাজে সমর্থন করা সেটাও খারাপ। আমার শাশুড়ি না হয় মানসিকভাবে অসুস্থ ছিল, কিন্তু স্বামীর তো মানসিক দিক দিয়ে সুস্থ ছিল। সে চাইলে কিন্তু তার মাকে বাধা দিতে পারত, কিন্তু সে তার মায়ের কথা মতো কাজ করেছিল। সে তার মাকে বাধা দেয়নি। আজ তার মায়ের জন্য আমার সঙ্গে তার নিজেরও জীবন নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।